আসন্ন সংসদ ইলেকশন, সাধারণ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে ক্লিন ইমেজ, মানে পরিষ্কার ইমেজের যে প্রার্থীরা আছে তাদের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিবে বলে বেশিরভাগ গণমাধ্যমগুলোতে এ পর্যন্ত এসছে বিষয়গুলো। তো এই বিষয়গুলো নিয়ে আপনার উপলব্ধি কি, এবং এই বিএনপি কেনই বা ক্লিন ইমেজ খুঁজে খুঁজে প্রার্থিতা নির্বাচন করবে কিংবা প্রার্থিতা দিবে, প্রার্থীগুলো দেবে, সেই বিষয়ে যে হাইকমান্ড থেকে যে ডিসিশনটা রয়েছে সেই ডিসিশনটাকে আপনি কিভাবে দিচ্ছেন? ধন্যবাদ। আমি যতটুকু আমি আমার চিন্তা থেকে বলছি, আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি চিন্তা করছেন দলের ত্যাগী নেতা, যাদের অবদান এবং যারা দলের প্রতি যে অক্লান্ত পরিশ্রম করে দলকে টিকে রেখেছেন, এই স্বৈরাচারী সরকারের অত্যাচারের আপনারা সবাই জানেন। এবং এই দল যখন কঠিন অবস্থায় ছিল, ঠিক সেই মুহূর্তে দলের অনেক নেতা সরকারের সাথে আঘাত করেছেন এবং দলের তাদের অবস্থানে থেকে দলকে, বিশেষ করে স্বৈরাচারী সরকারের সাথে একত্রতা ঘোষণা করে তারা অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল ভাবে তারা সরকারকে সমর্থন করেছেন। যেমনি ভাবে আমরা আন্দোলন ডেকেছি, অনেক আন্দোলন ডেকেছি, কিন্তু আন্দোলন আমরা সাকসেসফুল হতে পারিনি। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা তথা দলের নেতাকর্মীরা মাঠে আন্দোলন করেছে। নেতৃত্বের অভাবে আমরা আন্দোলন করতে পারিনি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই সকল নেতারা যারা আঘাত করেছেন এবং দলের প্রতি তাদের ত্যাগ ছিল না, সেই সকল নেতারা এখন এই ৫ তারিখের পরে তারা কিন্তু এখন সামনে চলে আসছে। ওই সব নেতাদের ক্ষেত্রে আমি মনে করি আগামীতে নমিনেশন দেওয়ানোর ব্যাপারে আমাদের দল এবং আমাদের নেতা চিন্তা ভাবনা করবেন। যারা দেশে এবং প্রবাসে আন্দোলন করেছেন এবং আন্দোলন করতে গিয়ে দেশে যেমন অনেকে গ্রেপ্তার হয়েছেন, খুন হয়েছেন এবং দীর্ঘদিন জেল কেটেছেন, সেখানে সেই সকল নেতাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, দলের মূল্যায়ন করতে হবে। তেমনিভাবে প্রবাসে থেকে যারা নিজেদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দলের প্রতি অনুগত হয়ে দলের কার্যক্রম চালিয়েছেন, সেই সব নেতাদেরকেও দলের মূল্যায়ন করতে হবে, আমি এটা মনে করি। ধন্যবাদ। আমাদের আরো কিছু কোশ্চেন ছিল আপনার কাছে। এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে ক্লিন ইমেজের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণ নেতৃত্বকে সংসদে আনবার জন্য কোনো প্রয়াস করছে কিনা, কিংবা তাদের এমন কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা? তরুণ নেতৃত্ব, অবশ্যই তরুণ নেতৃত্ব বলতে আমি যতটুকু বুঝি, যারা বিশেষ করে এই 15 বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন, সেই সকল নেতৃবৃন্দদেরকে আমরা মনে করি তাদেরকে মূল্যায়ন করা উচিত। পাশাপাশি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকেও মূল্যায়ন করতে হবে, কারণ নবীন এবং প্রবীণের মাধ্যমেই আগামীতে
আমাদের দলকে আরো সুসংগঠিত করতে হবে এবং দলের ভাবমূর্তি নবীন এবং প্রবীণদেরকে নিয়েই আমাদের চিন্তা এবং ভাবনা এবং দলের এটা চিন্তা রয়েছে আমি মনে করি। এনসিপি একটা দল গঠন হয়েছে, এই দলটা কতটুকু কম্পিট করতে পারবে বিএনপিকে, এবং যেই দলটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আত্মপ্রকাশ করলো, এই স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে যে দলটির আত্মপ্রকাশ হয়েছে, সেই দলটির জনপ্রিয়তা কতটুকু রয়েছে বলে আপনি মনে করছেন? একটা দল গঠন করার পরেই বিশাল সমর্থন সে পাবে, তার ইতিহাস আমরা এখনো দেখি নাই। ছাত্র আন্দোলন অতীতে হয়েছিল, আমরা দেখেছি সেই ছাত্র আন্দোলনে কোনো ছাত্রদের বিশেষ ভূমিকা পরবর্তীতে ছিল না। সেই ৭১ সন থেকে নিয়ে অদ্যাবধি অনেক ছাত্র নেতা আন্দোলনে তাদের বিশাল ভূমিকা ছিল, আমরা কিন্তু তাদের পরবর্তীতে তাদের কোনো ভূমিকা দেখিনি। আর এখনকার যে ছাত্র জনতা যে আন্দোলন করছেন, সেটা আন্দোলন করে যে আজকে দল গঠন করেছেন, আমি দলের প্রতি সমর্থন দিচ্ছি। একটা দল আসবে, দল করবে এবং দলের ভাবমূর্তি মানুষের মাঝে তারা বলবে তাদের অবস্থান, এটার জন্য যথেষ্ট সময় দরকার এবং তারা জনগণকে কতটুকু দিতে পারবে সেটাও দেখার ব্যাপার আছে। আমরা যেমন আজকে আপনারা জানেন দীর্ঘদিন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, আমরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা প্রচন্ড আন্দোলন করে গেছি। আমাদের দলের যে ত্যাগ, নেতা কর্মীরা শহীদ হয়েছেন, তারা জেলে হাজার হাজার নেতা কর্মী জেলে ছিলেন, যারা আমার বিশেষ করে আজকের এই ছাত্র জনতার আন্দোলনে আমাদেরও যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সামান্য কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে ছাত্র জনতার আন্দোলনের একটা দল হয়েছে। এখানে অনেক লোকে কিন্তু আমাদের বিএনপির এবং বিভিন্ন দলের বিভিন্ন মতের ছিলেন, তারা কিন্তু এখানে সবাই এখানে কিন্তু তাদের অংশগ্রহণ করেনি। তারা কিছুটা অংশ তারা অংশগ্রহণ করেছেন। এটার জন্য তাদেরকে অনেক সময় দিতে হবে, জনগণের মাঝে যেতে হবে। জনগণ চিন্তা করবে আগামীতে তাদের কতটুকু ভূমিকা রয়েছে অতীতে এবং বর্তমানে, এবং তাদের প্রতি আশা করবে যে আগামী তারা কতটুকু দিতে পারবে, সেটারও ব্যাপার রয়েছে। আমার মনে হয় তাদের যথেষ্ট সময় দেওয়া উচিত এবং তাদের পরীক্ষা যেমন দিতে গেলে আপনাকে মেট্রিক পরীক্ষা আপনারা দিতে গেলে 10 বছর পরীক্ষা পড়ার পরে মেট্রিক পরীক্ষা দেন, সেখানে কেউ রেজাল্ট তখন সবারটা এক হয় না। কিন্তু এই বিষয়টা কি আসছে না যে বিগত 16 বছরে আপনারা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন এবং আপনারা রাষ্ট্র ক্ষমতায় তিনবার রাষ্ট্র ক্ষমতার স্বাদও নিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই ছাত্রদের থেকে ব্যাপক এবং খুবই বেশি, কিন্তু এই 16 বছর আন্দোলনে আপনারা যতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন কিংবা প্রেক্ষাপট যদিও আপনারা তৈরি করেছেন, কিন্তু শেষ ফিনিশিংটা ছাত্ররা কিন্তু অগোছালো অবস্থায়, অসাংগঠনিক অবস্থায় দিয়েছে। সেটা বিগত 16 বছরের শোষণ নিপীড়নের বিরুদ্ধেই হোক কিংবা আপনাদের বানানো যে ক্ষেত্রটি আছে সেই ক্ষেত্রটির উপরে হোক, গোলটি কিন্তু সেই সাধারণ ছাত্ররাই দিয়েছে। সেই বিষয়ে আপনার উপলব্ধি কি? আর আপনি বিগত সময়ে দেশের বাহিরে ছিলেন, প্রবাসে ছিলেন, আপনি প্রবাসে ইউরোপ বিএনপির সভাপতি ছিলেন, প্রতিষ্ঠা করেছেন সেখানে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমান, ওনার সাথেও খুব একসাথে কাজ করেছেন। ওনার নির্দেশনায় আন্তর্জাতিকভাবে বিএনপিকে তুলে ধরার জন্য, বিএনপি অবস্থান শক্ত করার জন্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য, বিশ্বব্যাপী তার প্রচার প্রসারতা বৃদ্ধি করার জন্য আপনি কি কি অবদানগুলো রেখেছেন সে ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ। আমি দেশে আন্দোলন করেছি, আপনারা জানেন, এবং আন্দোলন করতে গিয়ে আমার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মিথ্যা মামলা পরিপ্রেক্ষিতে
আমি প্রায় 42 বছর আগে স্বৈরাচারী এরশাদ সরকার আমাকে মিথ্যা মামলা দেয়। সেখান থেকে আমি এই দেশ থেকে আমার চলে যেতে বাধ্য হই এবং আমি ইন্ডিয়া, জাপানকে আমি আমার দলকে সুসংহত করি, প্রতিষ্ঠাতা সভাপতি হই। আমি সুইডেন, এরপরে আমার ইন্টারপোলে মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে আমি সুইডেন যাই। সুইডেন গিয়ে আমাদের একটা স্ক্যান্ডিনেভিয়া কমিটি ছিল, সেটাকে বিলুপ্তি করে আমরা সুইডেন বিএনপি গঠন করি এবং সুইডেন বিএনপিতে আমি অংশগ্রহণ করি এবং সুইডেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, পরবর্তী সভাপতি, অল ইউরোপ বিএনপি এবং স্বৈরাচারী সরকারের শেখ হাসিনা আসার আগে 1/11-এ আমি এবং আমরা বিশাল আন্দোলন ইউরোপে করি এবং একটা সময় সেই আন্দোলনের আমরা সাকসেসফুল হই এবং আমাদের ইউরোপ থেকে বিশাল আন্দোলন হয় এবং আমাদের নেত্রী এবং আমাদের জনাব তারেক রহমান যখন লন্ডনে আমরা কনফারেন্স করেছি এবং তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করি এবং লবির কাজগুলো আমরা করি এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা ইউরোপে অবচিত ঘোষণা করেছি, আপনারা দেখেছেন। এবং সেখানে আমরা আমাদের ভূমিকা রেখেছি। ইউরোপের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি এবং শেখ হাসিনাকে আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে দেইনি। আমি আমার নেতার নির্দেশে প্রায় 52টি ইউরোপিয়ান ইউনিয়নে আমি মিটিং করেছি। সেখানে আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা আমরা তুলে ধরতে পেরেছি, যারই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে আজকে এই দেশের তখনকার সরকার স্বৈরাচারী সরকারের উপর একটা প্রেশার সৃষ্টি করি এবং সেটা বিশাল আকারে আমরা সেটা করতে পেরেছি এবং সর্বত্র বিশেষ করে প্রতিটা দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেমনস্ট্রেশন দিয়েছি, বিভিন্ন অ্যাম্বাসিগুলোর সামনে আমরা ডেমনস্ট্রেশন দিয়েছি। আন্তর্জাতিকভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে গেছি বিদেশে থেকে এবং দেশের রাজনীতিতে আমাদের বিশাল ভূমিকা ছিল। সেখানে আমরা যেখানে যতটুকু দরকার সহযোগিতা করার আমরা করেছি এবং আমাদের আন্দোলনে দেশবাসী অনেক খুশি হতেন এবং আমাদেরকে বাহবা দিতেন এবং আমাদের নেতাকর্মীরা উৎসাহিত হতেন এই দেশে আন্দোলন করার পরে। আপনারা জানেন দেশে একটি কথা বলার মতো শক্তি কারণ ছিল না। ইভেন কি আপনার ফেসবুকে স্ট্যাটাস দিলে সেটা লাইক দেওয়ার মতো কেউ ছিল না, দিলেও তাকে পুলিশে ধরে নিয়ে যায়। সেখানে শেখ হাসিনার সামনাসামনি তাকে খুনি হাসিনা এবং আমরা অ্যাকশন রিয়াকশন এবং আমাদের যে ধরনের কাজগুলো আমরা করে গেছি সেটা শেখ হাসিনা নিজে উপলব্ধি করেছেন। সেই মিটিং থেকে মানে হোটেল থেকে বেরোতে দেয়নি, আমরা হোটেলের পিছনের দরজা দিয়ে মিটিং করতে যেতেন। অনেক সময় মিটিংয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারতেন না, কারণ বিদেশের বাড়িতে যথেষ্ট পুলিশ থাকে না একটা দেশে, সেখানে হাজার লোককে কন্ট্রোল করা পুলিশের পক্ষে সম্ভব থাকতো না। যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা কোনো মিটিংয়েই সুন্দরভাবে যেতে পারেনি, আন্তর্জাতিক যে মিটিংগুলো হতো। তা আমাদের ভূমিকা ছিল বিশাল, আমরা সেই আন্দোলনগুলো করে গেছি বিদেশে। আমরা এখন আমাদের দেশের যে অবস্থান দাঁড়িয়েছে সেই প্রতিটা ব্যাপারেও আমরা আমাদের মতো করে কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছি এবং এখনকার যে ছাত্র জনতার আন্দোলনের কথাটা যেটা আপনি বললেন, সেটা আগে 16 বছর আমরা যে আন্দোলন করেছি, আন্দোলন করতে একটা পর্যায়ে মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়। ওইটার এই বই প্রকাশ হিসাবেই এই ছাত্র জনতার আন্দোলন সাকসেসফুল হয়েছে এবং সেখানে কিন্তু ছাত্র জনতা কারা? আমরাই তো। এটা তো শেখ হাসিনার কোনো দলের লোকরা এটা করেনি। বিএনপি ভাবাপন্ন যতগুলো লোক যারা ছিলেন এবং শেখ হাসিনার বিরোধী যারা ছিলেন তারাই কিন্তু তাদের বাচ্চা ছেলে মেয়ে নিয়ে মাঠে নেমে গেছেন। আমার ফ্যামিলির যেমন আমার ফ্যামিলি সবাই বিএনপি করে, আমার ভাইয়ের ছেলে মেয়েরা আত্মীয় স্বজন অনেকেই আছেন যারা তাদের ছেলে মিলিয়ে মাঠে নেমে গেছেন এবং অনেকে যেমন আমার মহল্লার আমার এক ছোট ভাই তার ছেলে শহীদ হয়েছে, আমাদের পাশের বাসা শহীদ হয়েছে, কিন্তু সে তো বিএনপি করে, আমার সাথে বিএনপি করে, পুরো বংশ বিএনপি করে। কিন্তু যারা আওয়ামী লীগ করেন কিন্তু এই গণহত্যাকে সাপোর্ট করেননি,
এমন অনেকেই আছে হয়তো যারা আওয়ামী লীগ সমর্থন করে কিংবা নীরব সমর্থক কিংবা সক্রিয় কর্মী, কিন্তু তারা তাদের দলীয় প্রধানের এই গণহত্যা, এই পৈশাচিকতাকে যারা সমর্থন করেননি, তাদের বিষয়ে আপনাদের দল কি কোনো নমনীয়তা দেখাবে কিংবা দেখানো উচিত কিনা? এখানে আমাদের নেতা এবং আমাদের দল যেটা বলেছেন, আন্দোলনে যারা আন্দোলন করেছেন সেখানে অনেকেই আওয়ামী সমর্থন ছিল। তারা কিন্তু এই দলকে আওয়ামী লীগের হয়ে তারা কিন্তু মাঠে আসেননি, জনগণের হয়ে মাঠে নামেছে। কারণ তারা দেখেছেন যে আজকে যেভাবে গণহত্যা হচ্ছে, যেভাবে ছাত্র জনতার উপরে আক্রমণ হচ্ছে, যেভাবে বিরোধী দলের আক্রমণ হয়েছে, তারপরে সেখানে আমরা দেখেছি অনেক নিরহ লোক যারা একসময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের সমর্থন দিতেন, তারা কিন্তু মাঠে পুলিশের ছেলে, পুলিশের সন্তানও গুলিবিদ্ধ হয়েছে এবং সেই পুলিশ সদস্যটি বলছে যে স্যার, একটা মানুষ খুন করতে, একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে? এটা তো আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ, ঠিক আমি বলবো যে এখানে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন সাধারণ প্রশাসনের উপরে, বিশেষ করে পুলিশ বাহিনীর উপরে, সেখানে পুলিশ বাহিনী তাদের কথা শুনতে বাধ্য হয়েছিলেন এবং বাধ্য হতে গিয়ে একটা সময় তারা উপলব্ধি করেছেন যে আমরা অন্যায় করতেছি, আমরা এটা করাটা আমাদের জন্য অন্যায় হচ্ছে, এবং সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। এবং সেখান থেকে আমরা এটাও দেখেছি সামরিক বাহিনীকেও তেমনিভাবে অর্ডার দেওয়া হয়েছিল, তারা সেখান থেকে না করেছেন, তারা বলছেন আমরা গুলি চালাবো না। এবং পরবর্তীতে আন্দোলনের ব্যাপারটা আপনারা সবাই ভালো করে জানেন, এই ব্যাপারে আমার আর বলার কিছু নেই। জি, আমরা দ্য টাইমস অফ ঢাকায় সরাসরি আছি। বিএনপির স্থায়ী কমিটির, বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু আমাদের সাথে আছেন। তো আমরা এখানে লাইভের মাঝখানে কিছু কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, যারা ভিউয়ার্স, যারা দর্শক আছে, তারা বলছেন যে জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টুকে অনেকেই এমপি হিসেবে দেখতে চাচ্ছেন। আবার একজন দর্শক ইতিমধ্যে লিখেছেন যে আপনাকে আমরা অবহেলিত নড়িয়ার অভিভাবক হিসেবে দেখতে চাই। আর আরো অনেকগুলো কমেন্ট আছে যে বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত আপনি আনুগত্য, সততা, দূরদর্শিতা রেখে গিয়েছেন এবং আপনাকে তারা আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এমন অসংখ্য কমেন্ট আমাদের লাইভ অনুষ্ঠানে অনেক দর্শক যুক্ত হয়ে সরাসরি আপনাকে অনুরোধ করছে যেন আপনি আগামী সংসদ ইলেকশনে, জাতীয় সংসদ ইলেকশনে আপনি যেন প্রার্থিতা করেন। সেক্ষেত্রে আপনার প্রার্থিতা করার কোনো ইচ্ছে কিংবা দলীয় হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা আছে কিনা, আর যদি প্রার্থিতা করার ইচ্ছে থাকে কিংবা নির্দেশনা থাকে, সেই জায়গাটা কোথায়, সে কোথা থেকে আপনি করতে পারেন? মূলত ধন্যবাদ যারা কমেন্টস করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি। আমি মূলত রাজনীতি করি, আপনারা জানেন। আমি অনেকবার বলেছি এবং আপনারা শুনেছেন যে আমি সেই জাগদল থেকেই রাজনীতি করে আসছি। রাজনীতি করতে গিয়ে আমাকে দেশ ছাড়তে হয়েছিল। প্রবাসী থেকেও আমি সর্বদা দলীয় কার্যক্রম চালিয়ে গিয়েছি। আমি দেশ দ্বিতীয়বারের মতো যখন আমরা স্বাধীনতা পেলাম, তারপরে আমি যখন দেশে আসার পরে আমি নিজেও ভাবতে পারিনি যে মানুষ আমাকে এতটুকু ভালোবাসে। সেই এয়ারপোর্ট থেকে আমি দেখেছি, আমি মানা করেছিলাম যে এইভাবে কেউ যাতে বিশালভাবে মোটরসাইকেলের অথবা গাড়ির বহর নিয়ে না আসেন। তারপরেও দেখেছি হাজার হাজার লোক আমাকে এয়ারপোর্টে সমর্থন দিয়েছেন, আর আমাকে সম্বর্ধনা দিয়েছেন। আমার এলাকাতে গিয়েছি, আমি গ্যান্ডেরা থাকি, সেখানেও হাজার হাজার লোক, এলাকাবাসী আমাকে সম্বর্ধনা দিয়েছেন। এর পরবর্তীতে আমি আমার শরীয়তপুরে আমার দেশ, আমার গ্রাম, আমার মাতৃভূমি, আমি সেখানে গিয়েছি। সেখানেও আমাকে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত হাজার হাজার লোক আমাকে সম্বর্ধনা দিয়েছেন। তারা আমার ইতিহাস জেনেছেন, জানেন, জানি প্রকৃত মানুষের প্রতি আমার ভালোবাসা, সম্মান চলে আসছে। এবং আমি যে ত্যাগ, আমার যে দলের প্রতি যে আমার ত্যাগ ছিল, সেটা আমি যেভাবে করেছি, আমি জনগণের জন্য কতটুকু করতে পারবো আমি জানি না, কিন্তু করার আমার সুযোগ হয়নি। তা আমি এখন চিন্তা করি আমি আমার বাকি জীবন
মানুষের মাঝে থেকে, জনগণের মাঝে থেকে আমি আমার আগামী দিনের কাজ জনগণ প্রত্যাশা করছে যে আপনি প্রার্থিতা করবেন সংসদ সদস্য হিসেবে, তো জনগণের প্রত্যাশা রাখবেন কিনা আপনি? হ্যাঁ, আমি অবশ্যই আমি আমি চাইব আমার দল যদি আমাকে নমিনেশন দেয় সেখানে আমি চিন্তা করব, আমি নির্বাচন করব। আরেকটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই, যেহেতু বিগত সময়গুলোতে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং বাংলাদেশের আপামর জনতার পক্ষে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেছেন এবং বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া, অভাব অনটন, বঞ্চনা, সম্ভাবনা সবকিছু আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। যদি ভবিষ্যতে আপনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনার আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে আপনি কোনো ভূমিকা রাখতে পারবেন কিনা, কিংবা আপনার দলকে আপনি বলবেন কিনা যে আন্তর্জাতিকভাবে আপনি দলের জন্য তথা দেশের জন্য কোনো ভূমিকা রাখতে চান? ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন করেছেন আমাকে, ধন্যবাদ আপনাকে। আমরা এখনো বিরোধী দলে, আমরা কিন্তু এখনো কিন্তু নির্বাচনে আমরা যাইনি, আমরা দল গঠন করিনি। জনগণের রায় নিয়ে যদি আমরা ক্ষমতা যাই তাহলে সেখানে আমাদের একটা বিশাল ভূমিকা রয়েছে আন্তর্জাতিকভাবে। এই ফ্যাসিস্ট সরকারকে, বিশেষ করে হাসিনা সরকারকে তার ব্যাপারে যে আন্দোলন আমরা করেছি প্রবাসে, এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, জেনেভা কনভেনশন, ইউনাইটেড নেশন, ইউএনডিপি, ইউনাইটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যা এগুলোতে আমরা সরাসরি নেতৃবৃন্দদের সাথে আমরা বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে, সরাসরি তার নির্দেশে আমি এবং আমরা একটা টিম কাজ করেছি। সেখানে আমাদের বিশাল একটি পরিচিতি রয়েছে এবং বাংলাদেশ সম্বন্ধে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। স্বৈরাচারী সরকার যে আমাদের দেশে যেভাবে যেই অত্যাচার করেছে, অরাজনৈতিক অসাংগঠনিক কাজগুলো করেছে, সেটা আমরা তুলে ধরেছিলাম। যার পরিপ্রেক্ষিতে তাদের সাথে আমাদের একটা বিশাল একটা রিলেশন, সম্পর্ক হয়েছে। আমরা চিনি কারা। তখন আমরা এখন বিরোধী দলে থাকা অবস্থায় আমরা এটা করেছি। ঠিক যখন আমরা যদি সরকার গঠন করি, এটাকে আমরা টোটাল উল্টিয়ে যাবে। আমরা তখন দেশের উন্নয়নের জন্য এদের কাছে আমাদের যেতে হবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বিশাল ভূমিকা পালন করে, ইউনাইটেড নেশন, ইউএনডিপি, এদের সাথে আমাদের একটা আমাদের দলের একটা ভালো, আমি আমার দলের প্রতিনিধি হিসাবে তাদের কাছে গিয়েছি এবং ভালো একটা ভূমিকা আমরা রেখেছি তাদের কাছে। তারা আমাদের ভবিষ্যতে ধরেন আমি বলতেছি নির্বাচিত হন, যদি নাও হন, আপনার পরিকল্পনা কি? আমি একটু বলতেছি, এবং সেখানে আমরা অনেক জিনিস তাদের কাছে বলার আছে। যেমন আপনার উন্নয়নের ব্যাপারে, দেশের উন্নয়নের ব্যাপারে আমরা এই বিদেশের থেকে সহযোগিতা চাই এবং বিদেশ থেকে আমরা সহযোগিতা আনি। সেখানে আমরা তাদের কাছ থেকে একটা বিশাল সহযোগিতা আমরা পাবো। এবং আমি যদি দলের আমার কোনো পদ যখন ছিল না, শাশ্বত পদ নিয়ে আমি আমার কার্যক্রম প্রবাসে করেছি, সেখান থেকে যদি ভবিষ্যতে আমি যেটা আপনি বললেন, আমার পদ থাকুক আর না থাকুক, আমি দলের একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসাবে, একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আমি প্রবাসে আমার বিশাল ভূমিকা রয়েছে। আমি সেটা করে যাব দেশের জন্য, জাতির জন্য এবং দলের জন্য। ধন্যবাদ। আসন্ন নির্বাচন বিলম্ব হচ্ছে বলে আপনার দল থেকে যে অভিযোগগুলো উঠে এসছে, সে বিষয়ে বিশ্বের দরবারে আসন্ন নির্বাচনের যে যৌক্তিকতা কিংবা প্রয়োজনীয়তা রয়েছে, সেটা তুলে ধরার জন্য আপনার কোনো চিন্তা চেতনা আছে? এ ব্যাপারে দল এখনো আমাদেরকে সঠিক কোনো নির্দেশনা দেয়নি। আমরা ইন্টারন্যাশনালি কোনো রকম এখানে কোনো ভূমিকা রাখবো কি রাখবো না, এ ব্যাপারে আমার যদি ইন ফিউচার কোনো এমন নির্দেশনা আসে, যদি ভবিষ্যতে দল আপনাদের এমন কোনো নির্দেশনা দেন, সেটা আমরা আন্দোলন করেছি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার জন্য। আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য, এবং সেই আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে,
হাজার হাজার নেতাকর্মী জেল কেটেছেন এবং আমরা দেশে বাইরে থাকতে হয়েছে। তাই আমাদের আন্দোলনটি হচ্ছে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। সেই এইটা যখন ওই সময় যখন আসবে, আমরা যখন দেখবো যে এই সরকার এই এখন আমাদের নির্বাচনও দিচ্ছেন না, সেই অতীতের মতো তারা ক্ষমতায় যদি নিয়ে বসে গেছে, তখন দল যখন ডিসিশন দিবে যে না এখন আমাদের আন্দোলনে যেতে হবে, তখন আমরা সারা দেশে এবং প্রবাসে ঠিক আন্দোলন করবো ইনশাআল্লাহ। তাছাড়া আপনারা তো বর্তমান সরকারকে সাহায্য সহযোগিতা সহায়তা অব্যাহত রেখেছেন আপাতত। এটা আমাদের নেতার নির্দেশ, প্রথম দিন থেকে নিয়ে আজও অব্দি একই নির্দেশ রয়েছে। আমরা এই ইউনিট সরকারকে 100% সহযোগিতা করেছি, 100% সহযোগিতা করব। যখন জনগণ তাদের অধিকার ফিরে পাবে, তখন আমরা আমাদের আন্দোলন এবং দেশের যেটা আমরা চেয়েছি যেটা হয় আমরা সেটাই করব। সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে, এখানে আপনার যারা ভিউয়ার্স আছে, যারা টাইমস অফ ঢাকার মাধ্যমে আপনার এই কনভারসেশনটি দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, তারা অনেকেই আবারও কোশ্চেন করছে, বারবার বলছে, ইন্ডিকেট করে বলছে যে 2 আসনে আপনাকে দেখতে চায়, শরীয়তপুরে, নড়িয়া, সখীপুরে মানুষ দেখতে চায়। ইকবাল হোসেন নামে একজন বলছে, আর একজন বলেছে যে প্রিয় লিডারকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তো এত বছর ইউরোপে থাকার পরেও আপনার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি, বরং বেড়েছে, এবং বিশেষ করে আপনি বাংলাদেশের ভাবমূর্তি এবং বিএনপির ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করেছেন, দেশের বাইরে উজ্জ্বল করেছেন, এবং দেশের বাইরের সমর্থনটুকু বিএনপির জন্য নিয়ে এসেছেন। আর সেই ইউরোপ পুরোটা আপনার ঘোরা হয়েছে, সেই ইউরোপের বড় বড় নেতা যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের সাথে আপনার সম্পর্ক রয়েছে, তাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে এবং আপনি যদি সেই সরকারের কোনো অংশ হিসেবে আপনি থাকেন, তাহলে ইউরোপের আদলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কিংবা বাংলাদেশকে আরো সুন্দর করে নেওয়ার জন্য আপনার কোনো পরিকল্পনা কিংবা প্রস্তাবনা তখন থাকবে কিনা, কিংবা এখনো আছে কিনা, এখন আপনি কি স্বপ্ন দেখছেন কিনা যে ইউরোপের মতো আরো সুন্দর হয়ে উঠুক আপনার বাংলাদেশ? আপনারা ইদানিং দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তার বক্তব্য, তার চিন্তা ভাবনা, তার যে ভাবমূর্তি, সেটা অনেক পরিবর্তন। এটার আসল কারণটা হচ্ছে সে ইউরোপে আছেন বলেই। ইউরোপিয়ানরা দেশের গণতন্ত্র এবং জনগণের অধিকারের জন্য রাজনীতি করে এবং দেশকে তারা অনেক ঊর্ধ্বে রাখেন, নিজের স্বার্থ তারা দেখেন না। তারা অনেকে আছে তারা নিজেরা কোনো গাড়ি ব্যবহার করেন, সাইকেল দিয়েও তারা তাদের অফিসে যান, ট্রেনে, সচরাচর ট্রেনেই তারা চলাফেরা করেন। আমাদের নেতা কিন্তু সেই দেশে থাকেন, ইউরোপে থাকেন। আর আমি প্রায় বহুত বছর আমি বিদেশে, ইউরোপের রাজনীতির সাথে আমি সংযুক্ত, ইউরোপিয়ান রাজনীতির সাথে আমি সংযুক্ত, এবং আমি এদেশের রাজনীতির সাথে যেমনি সংযুক্ত, ইউরোপের রাজনীতির সাথে আমি আমার দেশের, বিশেষ করে সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আমি একজন সদস্য। সেখানেও আমি আমার নেতৃবৃন্দদেরকে দেখেছি, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে। তাদের যে ভাবমূর্তি, তাদের যে চিন্তা ভাবনা দেশের জন্য, সেটা আমি নিজেও ভাবি, এবং এই অভিজ্ঞতাগুলো আমার কাছে যথেষ্ট রয়েছে। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদের দলকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা আমি আমার দলের নেতৃবৃন্দদেরকে দিতে পারবো, এবং আগামীতে আমি আমার নিজের অভিজ্ঞতা আমি দেশের বাসীকে দিব, এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, এবং জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করণীয় সেটা আমি করে যাবো, হার্ডলি করে যাবো। আগামীতে আপনি দেশের মানুষের পাশে থেকে রাজনীতি করবেন কিনা, এবং দেশের মানুষের সুখে দুঃখে দেশের মানুষের পাশেই থাকবেন কিনা, সেই শেষ প্রশ্নটুকু আপনাকে করে আজকে যে আমাদের প্রোগ্রামটি সেটি সমাপ্তি করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি ডিক্লেয়ার দিয়েছি, আমি তো অনেক বছর বিদেশে কাটিয়েছি, বিদেশে খুব ভালো অবস্থাতেই ছিলাম। আমি আমার দেশে আসছি, আমি মনে হয় আমি আরো ভালো অবস্থাতে আসি, দেশের জনগণকে সাথে নিয়ে। আগামীতে আমি যতদিন বেঁচে থাকবো
এই দেশের জনগণকে সাথে নিয়ে আমি রাজনীতি করব, এই দেশেই থাকবো, মৃত্যু হলে এই দেশেই যেহেতু আমার কবর হয়, এবং আপনাদের মাঝে থেকেই আমি আমার রাজনীতি করে যাব। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।